আসসালামু আলাইকুম। আইডেস আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে থাকছে বিস্তারিত। জানিয়ে দিব এইমাত্র পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। জানা গেল এবার গোপন তথ্য, রাইসের হেলিকপ্টার দুর্ঘটনা। তবে কি এর সঙ্গে জড়িত রয়েছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ? জানাচ্ছে গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এদিকে পুতিন শি জিনপিং পশ্চিমা চাপকে যেভাবে বুড়ো আঙুল দেখালেন। এরপর থাকছে আল জাজিরাকে সংবাদ দেওয়ায় এবার বার্তা সংস্থা এপির সরঞ্জাম জব্দ করল ইসরায়েলি সরকার। থাকছে কৌশলগত পারমাণবিক অস্ত্র মহড়া শুরু করেছে রাশিয়া, বেজায় যুদ্ধ প্রস্তুতি নিচ্ছে ন্যাটো। সর্বশেষ জানিয়ে দিব, রাইসির মৃত্যুতে গাজা নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে গোপন আলোচনা স্থগিত। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকবে বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটিতে একটি লাইক দিন এবং প্রেসিডেন্ট রাইসির মৃত্যুতে মধ্যপ্রাচ্যে যে সংকটময় পরিস্থিতি চলছে, এই সময় মুসলিম বিশ্বের করণীয় কি বা তাদের পদক্ষেপ কেমন হওয়া উচিত, এ ব্যাপারে আপনার কি মন্তব্য কমেন্ট বক্সে লিখে জানান। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী আপডেট সবার আগে পেতে আমাদের সাথেই জুড়ে থাকুন। রাইসির হেলিকপ্টার দুর্ঘটনা এবার সন্দেহ প্রকাশ হয়েছে। তবে কি এতে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হাত রয়েছে? কাপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্টের মৃত্যুর পর থেকেই আলোচনায় উঠে এসেছে ইসরায়েলের নাম। গোটা ঘটনায় তেল আবিবের হাত আছে কিনা সেটা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে বিতর্কের মধ্যেই মুখ খুলেছে ইসরায়েল। কাপ্টার দুর্ঘটনায় আদৌ সে দেশের কোনো ভূমিকা রয়েছে কিনা সেই প্রশ্নের জবাব দিয়েছেন এক ইসরায়েলি কর্মকর্তা। রোববার হেলিকপ্টার ভেঙে মাত্র 63 বছর বয়সে মৃত্যু হয়েছে ইব্রাহিম রাইসের। কঠোর ইসরায়েল বিরোধী হিসাবেই আজীবন পরিচিত ছিলেন রাইসে। গত অক্টোবর থেকেই শুরু হওয়া হামাস ইসরায়েল সংঘাতের পর থেকে আরো বেড়ে গিয়েছে ওই বিরোধিতা। চলতি বছরের এপ্রিল থেকে শুরু হয় দুই দেশের মধ্যে সরাসরি সংঘাত। বেশ কয়েকবার আঘাত প্রত্যাঘাত চালিয়েছে দেশ দুটি। সংঘাত খানিকটা থিতিয়ে যাওয়ার পরেই হেলিকপ্টার ভেঙে পড়ে রাইসের মৃত্যু হয়। সেজন্যই কাপ্টার দুর্ঘটনার নেপথ্যে ইসরায়েলের ভূমিকা রয়েছে কিনা সেটা জানা অত্যন্ত জরুরি। রাইসের কাপ্টার দুর্ঘটনার খবর প্রকাশ্যে আসতেই এ নিয়ে রিপোর্ট প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য ইকোনমিস্ট। সেখানে বলা হয়, দীর্ঘদিন ধরে ইরানের সক্রিয় রয়েছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ। তেহরানের মদতপুষ্ট যোদ্ধাদের হত্যা করতেও তারা সিদ্ধহস্ত। নিখুঁতভাবে অপারেশন চালিয়ে ইসরায়েলের শত্রুদের হারিয়ে দিয়েছে মোসাদ। কিন্তু ইরানের রাষ্ট্রপ্রধানকে টার্গেট করবে মোসাদ, সেই সম্ভাবনা খুবই কম ছিল বলে এ বিষয়ে মত দিয়েছে বিশেষজ্ঞ মহল। কারণ কোন দেশের প্রধানকে খুন করা সরাসরি যুদ্ধ ঘোষণা শামিল। পুতিন শি জিনপিং যেভাবে পশ্চিমা চাপকে বুড়ো আঙুল দেখালেন। সম্প্রতি বেইজিং এর গ্রেট হলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তার সমকক্ষ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে উষ্ণ কর্মমর্দন ও দীপ্তিময় হাসি দিয়ে স্বাগত জানিয়েছেন। বিশ্বের দুই ক্ষমতাধর প্রেসিডেন্টকে স্কুল পড়ুয়া শিশুরা পতাকা নাড়িয়ে অভিবাদন জানান। পিপলস রিভলিউশন আর্মি তাদের বাদ্যযন্ত্রে সোভিয়েত আমলের মস্কোলাইট গানের সুর তুলেছে। সুরের এই মূর্ছনা দেখে এটা বোঝার উপায় ছিল না যে এটা ইউক্রেন উত্তর পূর্বাঞ্চলীয় খার্কিভে রাশিয়া জোরদার হামলা শুরু করেছে, যার ফলতে প্রায় 8,000-এরও বেশি মানুষ তাদের ঘরবাড়ি ছাড়া হয়েছে। এই সফর ছিল সোভিয়েত ইউনিয়নকে চীনের স্বীকৃতি দেওয়ার 75তম বার্ষিকী উদযাপন। সেই উপলক্ষে সঙ্গীতের এই আয়োজনটি করা হয়। যদিও পুতিনের নিজেরও বেছে নেওয়া ইউক্রেন যুদ্ধের দীর্ঘদিনের জন্য নেতিবাচক প্রভাব ফেলেছে। রাশিয়ান নেতাদের ক্ষেত্রে দেখা যায়, ক্ষমতায় বসার পর বেইজিং সফর দিয়েই তাদের বিদেশ সফরের একটা রীতি চলে আসছে। কিন্তু ষষ্ঠবারের মতো প্রেসিডেন্ট হিসাবে ক্ষমতায় বসার মাত্র 9 দিনের মাথায় বেইজিং সফরে বলে দেয় যে এই সফর পুতিনের জন্য কতটা জরুরি ছিল। গ্রেট হল অব পিপলের সংবর্ধনা অনুষ্ঠানে পুতিনের উদ্দেশ্যে শি জিনপিং বলেন, চীন রাশিয়ার সম্পর্ক আজকের অবস্থানে অনেক কষ্টে অর্জন হয়েছে। দুই পক্ষে এই সম্পর্ক লালন পালন করা প্রয়োজন। শি জিনপিং আরো বলেছেন, চীনের ইচ্ছা হচ্ছে যৌথভাবে উন্নয়ন অর্জন করবে এবং আমাদের পারস্পরিক সম্পর্ক দেশগুলো পুনরুজ্জীবিতভাবে এবং বিশ্ব ন্যায় ও সততা প্রতিষ্ঠার জন্য আমরা একসঙ্গে কাজ করে যাব। আল জাজিরাকে সংবাদ দেওয়ার কারণে এবার বার্তা সংস্থা এপির সরঞ্জাম জব্দ করল ইসরায়েল। এবার মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস এর সম্প্রচার সরঞ্জাম জব্দ করেছে ইসরায়েল। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরাকে সংবাদ সরবরাহের অভিযোগে এই পদক্ষেপ নিয়েছে ইহুদিবাদী দেশটি। স্থানীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল ও ভুক্তভোগী বার্তা সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ ইসরায়েল বার্তা সংস্থা এপির একটি ক্যামেরা ও সম্প্রচার সরঞ্জাম জব্দ করেছে ইসরায়েলি কর্মকর্তারা। তারা অভিযোগ করেছেন, বার্তা সংস্থাটি ইসরায়েলের নিষিদ্ধ সংবাদ মাধ্যম আল জাজিরা ছবি সরবরাহ করে ইসরায়েলের নতুন মিডিয়া আইন লঙ্ঘন করেছে। এ সময় কর্মকর্তারা বলেন, যোগাযোগ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে রাষ্ট্রের নিরাপত্তাকে ক্ষতি করে এমন যে কোনো সম্প্রচারকে সীমিত করার জন্য যত ধরনের পদক্ষেপ নিতে হয় সব ধরনের পদক্ষেপ নেওয়া অব্যাহত থাকবে। বার্তা সংস্থা এপি ইসরায়েলের এই পদক্ষেপের নিন্দা জানিয়েছে। তারা বলেছে, কাতারি স্যাটেলাইট চ্যানেলটি তাদের অন্যতম সংবাদ গ্রাহক। তারা বার্তা সংস্থাটি থেকে নিয়মিত লাইভ ভিডিও ফিড গ্রহণ করে থাকে। বার্তা সংস্থাটি কর্পোরেট কমিউনিকেশন ভাইস প্রেসিডেন্ট লরেন অ্যাস্টিন বলেছেন,
বলেছেন, আমরা ইসরায়েলের এই পদক্ষেপের তীব্র নিন্দা জানাই। আমরা ইসরায়েলি কর্তৃপক্ষকে আহ্বান জানাই তারা যেন আমাদের সরঞ্জাম ফিরিয়ে দেয়। আমরা যেন বিশ্বের হাজার হাজার গণমাধ্যমকে এই গুরুত্বপূর্ণ ভিজুয়াল সাংবাদিকতা প্রদান চালিয়ে যেতে পারে। উল্লেখ্য, যোগাযোগ মন্ত্রণালয়ের কর্মকর্তারা দক্ষিণাঞ্চলীয় শহর সিড্রোড এপি অফিস থেকে সরঞ্জামগুলো জব্দ করেছে। তারা এপিকে যোগাযোগ মন্ত্রী সুলোমো কারহিস স্বাক্ষরিত একটি নথি হস্তান্তর করেছেন। সূত্র এপি ও টাইমস অব ইসরায়েল। কৌশলগত পারমাণবিক অস্ত্র মহড়া শুরু করেছে রাশিয়া। কৌশলগত পারমাণবিক অস্ত্র উৎক্ষেপণ প্রস্তুতির অনুকরণে প্রথম পর্যায়ের মহড়া শুরু করেছে রুশ বাহিনী। মঙ্গলবার এই তথ্য জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। এই অনুশীলনের জন্য নির্দেশ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবরটি নিশ্চিত করেছে। পারমাণবিক বিশ্লেষকেরা বলেছেন, ইউক্রেন যুদ্ধে পশ্চিমাদের বিরত রাখতে পুতিনের সতর্ক সংকেত হিসেবে এই মহড়া পরিকল্পনা করা হয়েছে। ইউক্রেনকে অস্ত্র ও গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করেছে পশ্চিমা দেশগুলো, কিন্তু সেনা পাঠায়নি তারা। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মহড়ার প্রথম ধাপে ইস্কেন্দার ও কিনঝাল ক্ষেপণাস্ত্র ছিল। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে, বিভিন্ন ইউনিট ও সরঞ্জামগুলোকে অকৌশলগত পারমাণবিক যুদ্ধে ব্যবহারের জন্য প্রস্তুত ও পশ্চিমাদেরকে উস্কানিমূলক বিবৃতি ও হুমকির প্রতিক্রিয়ায় রাশিয়ার আঞ্চলিক অখণ্ডতা ও সার্বভৌমত্ব নিশ্চিত করার লক্ষ্যেই এই মহড়াটির আয়োজন করা হয়েছে। এই মহড়ায় রাশিয়ার সাউদিন মিলিটারি ডিস্ট্রিক্টর ক্ষেপণাস্ত্র বাহিনী রয়েছে। এটি ইউক্রেনের পাশেই অবস্থিত। শুধু তাই না, এখানে ইউক্রেনের কিছু অংশ রাশিয়ার নিয়ন্ত্রণেও রয়েছে। রাশিয়া গত বছর বলেছিল, কৌশলগত পারমাণবিক অস্ত্র স্থাপন করেছে তারা, সেখানে বেলারুশও থাকবে বলে দুই দেশ জানিয়েছিল। শত্রুদের প্রতি তাক করা অকৌশলগত পারমাণবিক অস্ত্রগুলো কৌশলগত অস্ত্রের চেয়েও কম শক্তিশালী, তবুও তাদের বিশাল ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। রাইসির মৃত্যুতে গাজা নিয়ে ইরান যুক্তরাষ্ট্র গোপন আলোচনা স্থগিত। গাজা উপত্যকা নিয়ে ওমানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে গোপনে যে আলোচনা শুরু হয়েছিল তা প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুতে স্থগিত হয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সিনিয়র মধ্যপ্রাচ্য বিষয়ক উপদেষ্টা ব্রেক মার্গেক চলতি মাসের প্রথম দিকে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী আলী বাগেরি কানির সাথে পরোক্ষ আলোচনা শুরু করেছেন বলে তিনটি ইরানি সূত্র জানিয়েছে। উল্লেখ্য, পাশ্চাত্যের সাথে ইরানের আলোচনার পয়েন্টম্যান হলেন এই কানানি। আলোচনাটি অনুষ্ঠিত হয় মাস্কাটে। উল্লেখ্য, এই মাস্কাটে এক দশক আগে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে গোপন সভার পর 2015 সালে জেসিপিএ পরমাণু চুক্তি হয়েছিল। জানুয়ারির পর এটি ছিল যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রথম দফায় আলোচনার ব্যাপারে একটি সূত্র মিডল ইস্ট আইকে জানান, বাগেরি ও ম্যাককার্কের মধ্যে আলোচনা ভালোই অগ্রগতি হচ্ছিল। তারা মোটামুটি একটি চুক্তির কাছাকাছি পৌঁছাচ্ছিলেন। ওই সময় বাগেরি কানি ছিলেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী। তবে রাইসির সাথে রোববার হেলিকপ্টার দুর্ঘটনায় পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ার নিহত হওয়ার পর কানি হয়েছেন ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী।